হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা অনুশীলনী কাজ 2 এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। জেলে সম্প্রদায় ও গারো নিগোষ্ঠী নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতিতে সেই অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে প্রভাবিত করে সে বিষয়টি শনাক্ত করে নিচের দুটি ছক পূরণ করি। তো আমরা এখন জেলে সম্প্রদায় এবং গারো নিগোষ্ঠী এই দুইটা ছক পূরণ করব। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। জেলে সম্প্রদায় ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। প্রাকৃতিক উপাদান, যেহেতু জেলে সম্প্রদায়ের মানুষের জীবিকার জন্য সমুদ্রের উপর নির্ভরশীল, তাই তাদের সমুদ্র উপকূলেই বসতি স্থাপন করতে হয়। এছাড়াও তাদের জীবনযাত্রায় বংশ পরম্পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে তারা পরিবেশে নিজেদের মানিয়ে নেয়। সাংস্কৃতিক প্রেক্ষাপট, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ তাদের নিত্যসঙ্গী, তাই তাদের সাংস্কৃতিক জীবন খুব একটা জাঁকজমকপূর্ণ নয়। অস্তিত্ব টিকিয়ে পরিবেশে টিকে থাকাই তাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক উপাদান, উপকূলীয় অঞ্চলে বসবাসের ফলে জেলে সম্প্রদায়ের মানুষ অনেকটা পিছিয়ে পড়েছে। তাদের জীবন সমতলে বসবাসরত নাগরিকদের মতো সামাজিকভাবে ততটা মর্যাদা সম্পন্ন নয়। উপকূলীয় এলাকায় মানুষদের জীবনযাত্রা বৈচিত্র্যময়ী। তারা নিজস্ব ভাষা ও পোশাকে নিজেদের প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপর রয়েছে গারো নিগোষ্ঠী, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। প্রাকৃতিক উপাদান, গারো সম্প্রদায়ের মানুষ ঐতিহাসিকভাবে বেশ বৈচিত্র্যপূর্ণ। প্রাকৃতিক পরিবেশ বা পাহাড় তাদের ঐতিহ্যের বিশাল একটা জায়গা দখল করে আছে। পাহাড়ি লোকদের বেশ কিছু নিজস্ব রীতিনীতি থাকে, যেমন গারো উৎসব, ওয়ানগালা উৎসব ইত্যাদি। সামাজিক উপাদান, সামাজিকভাবে তারা স্বতন্ত্রের পরিচয় বহন করে। তাদের আচার অনুষ্ঠান, উৎসব সব বৈচিত্র্যময় ও ভিন্ন। গারুদের সমাজ মাতৃতান্ত্রিক জীবন ব্যবস্থা লক্ষ্য করা যায়। পরিবার বা সমাজের সকল সিদ্ধান্ত মাই নিয়ে থাকে। তারপর এই রিডিংগুলো নিজেরা পড়ে নেবে। এখানে দেখো কি বলছে। বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ। তো প্রথম ধাপ হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। উদাহরণ হিসেবে বলা যায় আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। তো আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তনের জন্য সময় এবং সামাজিক উপাদান যেমন রাস্তাঘাট নির্ধারণ করা। তারপরের ধাপ হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করা, যেমন আমাদের এলাকার আগে রাস্তাঘাট কেমন ছিল, আমাদের এলাকার বর্তমান রাস্তাঘাট এখন কেমন। তথ্যের উৎস নির্বাচন করা, এই প্রশ্নের তথ্যের উৎস নির্বাচন করতে হবে। এলাকার রাস্তাঘাটের আগের ও বর্তমান অবস্থা জানার জন্য এলাকার বয়স্ক লোক নির্ধারণ করব। আমরা কতজনের কাছ থেকে তথ্য নেব তাও নির্ধারণ করব। এছাড়া বই, জার্নাল, ম্যাগাজিন, মিউজিয়াম ইত্যাদি উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারব। তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ, এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য প্রশ্নমালা তৈরি করে সাক্ষাৎকার নেওয়ার পদ্ধতি নির্ধারণ করব। দেন সময় ও বাজেট নির্ধারণ, অনুসন্ধানী কাজ পরিচালনার জন্য কোনো অর্থের প্রয়োজন হবে কিনা তা নির্ধারণ করব। যদি অর্থের প্রয়োজন হয় ন্যূনতম কত টাকার মধ্যে আমরা অনুসন্ধানী কাজটি করব তার একটি হিসাব তৈরি করব। অনুসন্ধানী কাজটি কত সময়ের মধ্যে সম্পন্ন করব তারও পরিকল্পনা করব। তারপরের ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ করা। এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করব। তথ্য বিশ্লেষণ করা, তথ্যদাতার প্রশ্নের উত্তরের মাধ্যমে তথ্য প্রদান করেন তিনি অপ্রাসঙ্গিক অনেক তথ্য দিতে পারেন, তাই আমরা অনুসন্ধানের বিষয়বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে সাজাব। ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ, আমরা আমাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এলাকার রাস্তাঘাট আগের ও বর্তমান অবস্থা সম্পর্কে যে উত্তর পাবো সেটি হচ্ছে আমাদের অনুসন্ধানী পদ্ধতির ফলাফল। এই ফলাফলের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব আমাদের এলাকার রাস্তাঘাটের কী রকম পরিবর্তন হয়েছে। ফলাফল অন্যদের সঙ্গে উপস্থাপন ও শেয়ার করা, আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার রাস্তাঘাট আগে কেমন ছিল এবং বর্তমানে কেমন সেটা তুলে ধরতে একটি ছোট প্রতিবেদন লিখতে পারি। এছাড়াও ছবি এঁকে বা পোস্টারে লিখে বা ছোট গল্প আকারে মৌখিকভাবে উপস্থাপন করতে পারি। যে ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করব তাকে তথ্যদাতা বা উত্তরদাতা বলা হয়। তথ্য সংগ্রহের সময় তথ্যদাতা বা উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হয়। যদি তথ্যদাতার বক্তব্য আমরা রেকর্ড করি তাও তাকে সাক্ষাৎকার গ্রহণের পূর্বে বলতে হবে। তাহলে চলো আমরা তথ্য সংগ্রহের সময় করণীয় কয়েকটি নিয়ম সম্পর্কে জেনে নিই। তথ্য সংগ্রহের সময় করণীয়, অবশ্যই উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে। যদি তথ্যদাতার কথা রেকর্ড করতে হয় সেটার জন্য অনুমতি নিতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখতে হবে কিনা তা জেনে নিতে হবে। তথ্যদাতাকে জানিয়ে রাখতে হবে সংগৃহীত উত্তর শুধু তাদের এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে ব্যবহার করবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। কতটুকু সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানাতে হবে, তিনি সেই সময় দিতে পারবেন কিনা তা জেনে নিতে হবে। তথ্যদাতা যদি উত্তর দেওয়ার কোনো এক সময়ে উত্তর প্রদান করতে অনিচ্ছা প্রদর্শন করেন সেই মুহূর্তে প্রশ্ন করা বন্ধ করে দিতে হবে। সর্বশেষ উত্তরদাতার উত্তর ঠিক না ভুল হয়েছে এ ধরনের কোনো কথা না বলা, যেন উত্তরদাতা সম্পূর্ণ নিজের মতামত ব্যক্ত করতে পারে। এখন আমাদের প্রশ্নমালা তৈরি করতে হবে। তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করা যেতে পারে
সেখানে নিজ এলাকার সামাজিক উপাদান আগে কেমন ছিল এবং সামাজিক উপাদান এখন কেমন সে বিষয়ে প্রশ্ন থাকবে। নিচে কয়েকটি প্রশ্ন সংবলিত একটি প্রশ্নমালা দেওয়া হলো। এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। প্রথম প্রশ্ন, আমাদের এলাকার রাস্তাঘাট 30 বছর আগে কেমন ছিল? আমাদের এলাকার রাস্তাঘাট এখন কেমন? এলাকার বাড়িঘর 30 বছর আগে কেমন ছিল? এলাকার বাড়িঘর এখন কেমন? তো এখানে তুমি অ্যাড করতে পারো এলাকার দোকান এখন কেমন, এলাকার দোকান 30 বছর আগে কেমন ছিল। আমাদের তৈরি করা প্রশ্ন অনুসন্ধানের জন্য উপযোগী কিনা তা বোঝার জন্য আমরা নিচের ছকটি ব্যবহার করতে পারি। এর জন্য টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিতে পারি। তো এখানে প্রশ্ন রয়েছে, প্রশ্নটির উত্তর আমরা এখনো জানি না। এইটার সাথে যদি সত্য হয় তাহলে এখানে টিক চিহ্ন দিবে, আর মিথ্যা হলে ক্রস। প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে, তো আগ্রহ থাকলে এখানে টিক চিহ্ন দিবে। প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে, কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে পেরেছি, টিক চিহ্ন। প্রশ্নটির উত্তর পেতে যা করা দরকার তা আমরা করতে পারবো, এখানে টিক চিহ্ন। না করতে পারলে ক্রস দিবে এভাবে, ঠিক আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়ার সম্ভাবনা, তো খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এভাবে মূলত কাজগুলো হবে। উপরের ছকে যদি সবগুলো কলামে ঠিক চিহ্ন হয় তখন আমরা বুঝবো আমাদের তৈরি করা প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযুক্ত। তারপর তথ্যের উৎস, তথ্যদাতা বা উত্তরদাতা নির্ণয়, এগুলো তোমরা নিজেরা পড়ে নিলে বুঝতে পারবে। এখানে রয়েছে তথ্য সংগ্রহের পদ্ধতি, এগুলো নিজেরা পড়ে নিলে আশা করি ভালোভাবেই বুঝতে পারবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।